আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং বাসায় লেখাপড়া চালিয়ে যাচ্ছ। দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা করছিলাম অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এই অধ্যায়টি। এই অধ্যায়ে তোমরা পূর্বে আরও দুটো ক্লাস করেছো। এই অধ্যায় থেকে আমরা আলোর প্রতিফলন, প্রতিবিম্ব তৈরি, দর্পণ সম্পর্কে কিছুটা আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। সমতল দর্পণের কিছু প্রমাণ ও বৈশিষ্ট্য এবং প্রমাণ তোমরা জেনেছো। আজকের ক্লাসে আমরা গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব। গোলীয় দর্পণের বৈশিষ্ট্য, গোলীয় দর্পণে বিম্ব আঁকতে গেলে রশ্মিচিত্র অঙ্কনের নিয়মাবলী দেখব এবং গোলীয় দর্পণের বৈশিষ্ট্যের কিছু বৈশিষ্ট্যের প্রমাণটাও দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখি গোলীয় দর্পণে কি কি বৈশিষ্ট্য আছে। ফার্স্ট বৈশিষ্ট্য দেখো, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর সেই পথেই ফিরে যায়। অর্থাৎ গোলীয় দর্পণ কি আমরা তো জানি যে একটা গোলকের অংশ বিশেষ যদি তার একপাশে প্যারা লাগানো থাকে এবং মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাহলে তাকে আমরা গোলীয় দর্পণ বলি। যেমন এই যে দেখো, এটা একটা গোলকের অংশ, সেই গোলকের একটা অংশ কেটে নিয়ে তার কোনো এক পৃষ্ঠে যদি প্রতিফলক হিসেবে ব্যবহার করা যায় তাহলে সেটা একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণটা আমরা জানি দু ধরনের হয়। যদি কোনো গোলকের অবতল অর্থাৎ ভেতরের নিচু পৃষ্ঠটা দর্পণ হিসেবে কাজ করে এবং উল্টো পৃষ্ঠটা প্যারা লাগানো থাকে তাহলে এটাকে আমরা বলি অবতল দর্পণ। আর যদি কোনো গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে আলোর প্রতিফলন হয়, নিয়মিত প্রতিফলন অবশ্যই, এবং অপর পৃষ্ঠে প্যারা লাগানো থাকে তাহলে এই গোলীয় দর্পণকে আমরা বলি উত্তল দর্পণ। তো গোলীয় দর্পণ এই দুই প্রকার। এখন দেখো, এই দর্পণের দেখো তোমরা গত ক্লাসে গোলীয় দর্পণের মেরু, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ এগুলো সম্পর্কে জেনেছ। তাহলে দেখো, গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ, এই যে যদি আমরা এই চিত্রটা চিন্তা করি তাহলে মেরু এবং বক্রতার কেন্দ্র এই দুটোর মধ্যবর্তী অঞ্চলটাই বা এই দুই বিন্দু দিয়ে মাঝখানে যে সরলরেখা, এই সরলরৈখিক দূরত্ব একেই বলা হয় বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ সিপি। এটুকু হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। অবতল দর্পণে বক্রতার ব্যাসার্ধ, ফোকাস, বক্রতার কেন্দ্র সব কি হয় দর্পণের সামনে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ সব আমরা কিভাবে চিন্তা করি দর্পণের পেছনে। কেন? কারণ অবতল দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকটা কি হয় সামনের এই দিকে থাকে। আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি, গোলকটা কেমন ছিল, হয়তো এরকম ছিল। এখান থেকে আমি একটা অংশ কেটে নিলাম, আর এই গোলকটা দেখো এই দিকে ছিল না এই পাশে না, এই গোলকটা হয়তো এরকম ছিল। তাহলে এই অবতল দর্পণের কেন্দ্র, বক্রতার কেন্দ্র যদি দর্পণের সামনে থাকে, উত্তল দর্পণের বক্রতার কেন্দ্র দর্পণের সামনে হওয়ার কোনো সুযোগ নেই। এই দর্পণের বক্রতার কেন্দ্রটা সবসময় হয় পেছনে, কারণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র। তাহলে এই গোলকের কেন্দ্র নিশ্চয়ই এই পাশে ছিল না, দর্পণের পেছনেই ছিল। এইখান থেকে তো আমি কেটে নিয়ে আমি দর্পণ তৈরি করলাম। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা তোমাদের চিত্র অঙ্কনের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই লাগবে। এবার দেখো, যদি আমরা আবারও প্রথম অংশটায় চলে যাই, গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর সেই পথেই ফিরে যায়। এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে যাই, এই বৈশিষ্ট্য আমরা চিত্রের সাহায্যে করতে পারবো। কেমন? বক্রতার ব্যাসার্ধ, এই যে
এই যে বক্রতার ব্যাসার্ধ, এখন যদি কোনো আলোক রশ্মি এই পথে আসে, মনে করো এদিকে কোনো বস্তু আছে, এখান থেকে একটা আলোক রশ্মি এই বক্রতা এই কেন্দ্র থেকে, এটা কি পরিধি, এই পরিধি পর্যন্ত দূরত্বই হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। এখন কোনো আলোক রশ্মি যদি এই বরাবর আসে, প্রতিফলনের পর সেই পথেই ফিরে যাবে, তার মানে এই দর্পণে এসে প্রতিফলিত হবে, হয়ে আবার উল্টো এই পথেই ফিরে যাবে। এই রশ্মিটা যে শুধু এই বরাবরই আসতে পারে তা না। ধরো যদি এই চিত্রটা এরকম হতো, তাহলে কি হতো? মনে করো একটা আলোক রশ্মি এই বরাবর আসছে, তাহলে কি হতো? এই যে বক্রতার কেন্দ্র, আর এটা কি, এটা দর্পণের এই যে দর্পণটা, সেই দর্পণের পরিধি আর বক্রতার কেন্দ্র, তাহলে এইটাও হচ্ছে একটা ব্যাসার্ধ। সিপি যেমন ব্যাসার্ধ, এই রেখাটাও কিন্তু ব্যাসার্ধই নির্দেশ করে। তাহলে এই যে আলোক রশ্মিটা দর্পণে আসছে, সেটাও কিভাবে আসছে? বক্রতার ব্যাসার্ধ বরাবর আসছে। তাহলে প্রতিফলনের সময় কিভাবে যাবে? এই পথে প্রতিফলিত হবে। এটা কোন দর্পণের ক্ষেত্রে? এটা অবতল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণ। আবার দেখো, যদি উত্তল দর্পণ হয়, তাহলে বক্রতার ব্যাসার্ধ বরাবর কিভাবে আসবে আলোক রশ্মি? বক্রতার ব্যাসার্ধ তো এই পাশে নেই। হ্যাঁ, যদি এইরকম একটা আলোক রশ্মি আসে, মনে করো এই যে এরকম, যদি আমি এই রেখাটাই কল্পনা করি, তাহলে সে কি করবে? এই মেরু আর বক্রতার কেন্দ্র, এই মাঝখানের দূরত্বটা কি বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই বরাবর যদি এই বিন্দুতে আসে, ফিরে যাবে কোন পথে? এই পথে। যদি এইরকম অন্য কোনো পথে বক্রতার ব্যাসার্ধ বরাবর আসে, কেমন হতে পারে? মনে করো এই কেন্দ্র আর এই হচ্ছে পরিধি, তাহলে এই রেখা বরাবর একটা আলোক রশ্মি কোন পর্যন্ত আসলো? এই পর্যন্ত, সে কিন্তু ভেতরে প্রবেশ করবে না। তাহলে এই আলোক রশ্মি যদি উত্তল দর্পণে এসে পড়ে, তাহলে এই বিন্দুতে এসে পড়ে মনে করো, তাহলে কোন পথে ফিরে যাবে? যদি আমরা দেখি এটাকে বর্ধিত করলে বক্রতার কেন্দ্রে স্পর্শ করে, তার মানে এটা বক্রতার ব্যাসার্ধ বরাবর আসছে, তাহলে ফিরে যাওয়ার সময় সে এই পথেই ফিরে যাবে। এইটা হচ্ছে গোলীয় দর্পণের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় অথবা প্রধান ফোকাস হতে নির্গত হচ্ছে বলে মনে হয়। তাহলে আপতিত রশ্মিটা দর্পণে কিভাবে আসবে? যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে, অর্থাৎ যদি এইভাবে না এসে, আমরা জানি প্রধান অক্ষ কি? বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে যে সংযোজক সরলরেখা, সেই সরলরেখাটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল, মনে করো একটা আলোক রশ্মি এই দর্পণে প্রধান অক্ষের সমান্তরালভাবে আসলো, আর এইখানে এই দর্পণেও ঠিক একইভাবে আসলো সমান্তরালভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার বৈশিষ্ট্য। তাহলে সে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় অথবা প্রধান ফোকাস হতে নির্গত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই যে বিন্দুটা প্রধান ফোকাস, তাহলে যাওয়ার সময় চিত্রটা এমনভাবে আঁকতে হবে যেন দর্পণের যে বিন্দুতে এসে পড়বে সেখান থেকে প্রধান ফোকাস বিন্দু দিয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মিতে অবশ্যই এই রকম এরো চিহ্ন দিতে হবে, প্রতিফলিত রশ্মিতে অবশ্যই এই চিহ্নটা দিতেই হবে, নাহলে কোনটা আপতিত কোনটা প্রতিফলিত বোঝা যায় না। এই অধ্যায়ের চিত্র অঙ্কনের ক্ষেত্রে এই চিহ্ন অবশ্যই দিতে হবে, নাহলে চিত্র ভুল হবে। এইটার ক্ষেত্রে দেখো সমান্তরালভাবে আসলো, উত্তল দর্পণে কি হয়? উত্তল দর্পণ যাওয়ার সময় কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে। এখন সে তো দর্পণের পেছনে তো আর প্রবেশ করবে না, প্রতিফলিত হবে। প্রতিফলিত হলে কি হবে? এমনভাবে যাবে যেন মনে হবে যে প্রধান ফোকাস হতে নির্গত হচ্ছে। কে নির্গত হচ্ছে? প্রতিফলিত রশ্মি। এখন এই বিন্দুতে আমরা যদি ফোকাস বরাবর একটা রশ্মি আঁকি, যেটা
মনে হবে যেন ফোকাস থেকে বের হচ্ছে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে আসলো, গেল কোন দিক দিয়ে, এমনভাবে গেল যেন মনে হচ্ছে যে প্রধান ফোকাস থেকে এই প্রতিফলিত রশ্মিটা বের হচ্ছে। তাহলে এইটাই হবে এই ধরনের রশ্মির প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হচ্ছে আমরা 2 নম্বর নিয়মটা দেখলাম। 3rd নাম্বার নিয়ম দেখো, প্রধান ফোকাস দিয়ে অথবা প্রধান ফোকাস অভিমুখে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে হবে, অর্থাৎ ঠিক এর উল্টোটা। এই নিয়মগুলো যদি তোমাদের এই 3 ধরনের রশ্মির নিয়ম যদি তোমরা মনে রাখো, তাহলে এই গোলীয় দর্পণের বিম্ব অঙ্কন সহজ। বিম্ব অঙ্কন করতে গেলে আমাদের এই 3 ধরনের রশ্মির যে কোনো 2 ধরনের রশ্মি দিয়ে অঙ্কনগুলো করতে হবে। আমরা আমাদের প্রয়োজন অনুসারে যে কোনো 2টো নিয়ম অনুসারে রশ্মি চিত্র অঙ্কন করে বিম্ব গঠন করে ফেলতে পারবো। তাহলে 3 নম্বর চিত্রটা কেমন হবে একটু দেখি। প্রধান ফোকাস দিয়ে অথবা প্রধান ফোকাস অভিমুখে। তাহলে এই যে প্রধান ফোকাস, তাহলে মনে করো কোনো বিন্দু থেকে এইভাবে একটা আলোক রশ্মি আসলো প্রধান ফোকাস দিয়ে, একটা বিন্দু থেকে এই প্রধান ফোকাস বরাবর এই দর্পণে আপতিত হলো। তাহলে সে কিভাবে প্রতিফলিত হবে? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। তাহলে এই প্রধান অক্ষ, এই সমান্তরাল, এই বিন্দু থেকে যেই বিন্দুতে এসে দর্পণে পড়লো, আপতিত হলো, সেই বিন্দু থেকে আমাকে প্রধান অক্ষের সমান্তরাল একটা চিত্র আঁকতে হবে এবং এটাই হবে প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। এটার ক্ষেত্রে কি হবে? যদি প্রধান ফোকাস বরাবর আসে, তাহলে দেখো প্রধান ফোকাস বরাবরই আপতিত রশ্মি। তাহলে এই যে রশ্মিটা আঁকা ছিল, মনে করো কোনো বিন্দু থেকে এই বরাবর একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হলো, যেন দেখে মনে হচ্ছে প্রধান ফোকাস বরাবরই সে আসছে। এটা কিন্তু সরাসরি প্রধান ফোকাসে আসবে না, আসবে তো দর্পণ পর্যন্ত, ভেতরে তো আসবে না, কিন্তু এটাকে বর্ধিত করলে যেন মনে হয় যে প্রধান ফোকাস বরাবরই এই রেখাটা আছে। তাহলে ফোকাস বরাবর আপতিত রশ্মি কোন দিক দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে এই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল আমাকে একটা রেখা আঁকতে হবে। তাহলে আঁকি, এই হয়ে গেল প্রধান অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এইটা হবে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি 3 নম্বর নিয়ম অনুসারে। তাহলে এই নিয়ম, এই 3টা নিয়মের আমাদের প্রয়োজন মতো যে কোনো 2টো নিয়ম দিয়ে আমরা অবতল বা উত্তল যে কোনো দর্পণে বিম্ব গঠনের চিত্র অঙ্কন করতে পারবো। নেক্সট ক্লাসে আমরা যখন বিম্ব গঠনের চিত্র অঙ্কন করব, তখন এই নিয়মগুলো অনুসরণ করেই করব। তা তোমরা এই নিয়মগুলো খুব ভালো করে শিখবে এবং খাতায় লিখবে। এরপর দেখো লাস্ট, গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব দর্পণের বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হবে। এটা উত্তল দর্পণেও হতে পারে, অবতল দর্পণেও হতে পারে। তাহলে আমরা যে কোনো একটা দর্পণে আজকে এই প্রমাণটা শিখে আজকের ক্লাস শেষ করব। এখন দেখি তাহলে গোলীয় দর্পণে কিভাবে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হয়। মনে করি, দেখো মনে করি এম প্রাইম এটি একটি অবতল দর্পণ। এখন আমরা কি করব? এই অবতল দর্পণে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এটা প্রমাণ করব। এটা গোলীয় দর্পণের একটা বৈশিষ্ট্য। এটা অবতল দর্পণের ক্ষেত্রে হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে হবে, যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা অবশ্যই, মানে এটা একটা বৈশিষ্ট্য, এমন বৈশিষ্ট্য যেটা ঘটবেই। তো এই প্রমাণটা করার ক্ষেত্রে দেখো তোমরা গত ক্লাসে শিখেছো যে ফোকাস দূরত্ব কি। যদি আমরা এই চিত্রটা কল্পনা করি, তাহলে এইখানে ফোকাস দূরত্ব কি? সিপি না পিএফ। আমরা মেরু থেকে প্রধান ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলি ফোকাস দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি ফোকাস দূরত্ব, এটা শুধু আমাদের বোঝার জন্য, পিএফ। ফোকাস দূরত্বকে স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়, আর বক্রতার ব্যাসার্ধ, এইটা চিত্র থেকে দেখা যাচ্ছে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে সিপি। মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ সিপি। আর বক্রতার ব্যাসার্ধকে স্মল আর দিয়ে প্রকাশ করা হয়। এখন আমাকে কি প্রমাণ করতে হবে? এই ফোকাস দূরত্ব এইটুকু হচ্ছে এই বক্রতার ব্যাসার্ধের ঠিক অর্ধেক, অর্থাৎ এফ ইকুয়ালস হাফ আর। এটা প্রমাণ করতে গেলে
আমরা প্রথমে কি করব, এরকম একটা চিত্র আঁকবো। আঁকার পর কি কি কাজ করব সেগুলো বর্ণনা করব ছোট করে। যেমন কি কি করবেন, মনে করি এম পি এম প্রাইম একটি অবতল দর্পণ, এফ দর্পণের প্রধান ফোকাস, সি দর্পণের বক্রতার কেন্দ্র। এখন এ দর্পণের সামনে একটি বিন্দু, মনে করো এই বিন্দু বা একটি বিন্দু বস্তু, মনে করো এই বস্তু থেকে এ একটি বিন্দু বস্তু, এ বস্তু থেকে একটি আলোক রশ্মি দর্পণে প্রধান অক্ষের সমান্তরালভাবে এম বিন্দুতে আপতিত হয়। এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয়। তাহলে আমরা একটু আগে জেনেছি যে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের সময় কোন দিক দিয়ে যায়, এটি প্রধান ফোকাস বরাবর যাবে। তাহলে প্রতিফলিত রশ্মিটা যেই বিন্দুতে আপতিত হলো সেখান থেকে প্রধান ফোকাস বরাবর আঁকতে হবে। তাহলে আমরা আঁকি। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। আমাদের ওই নিয়মটা, একটা নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন দেখো, যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে ব্যাসার্ধ হয় সেটা হয় এই বিন্দুতে লম্ব। অর্থাৎ এই বিন্দুতে ওই পরিধির যে কোনো একটা বিন্দুতে যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে এই কেন্দ্র থেকে তলের উপর একটা ওই ব্যাসার্ধটাই কি করে, লম্ব নির্দেশ করে। তাহলে এই যে কেন্দ্র আর এই পরিধির এম একটা বিন্দু, আমরা যদি এই দুটোকে যোগ করে দেই, সিএম যোগ করে দেই, তাহলে এই সিএমটা কি, এম বিন্দুতে এই দর্পণের একটা লম্ব নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি কি করলাম। এখন যা যা করলাম সেটাই আমরা বর্ণনা করব, করে প্রমাণ করব। আবারও বলছি, মনে করি এম পি এম প্রাইম একটি অবতল দর্পণ, সি দর্পণের বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস, পি মেরু। দর্পণের সামনে এ একটি বিন্দু বস্তু, এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে এম বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয়ে প্রধান ফোকাস এফ দিয়ে প্রতিফলিত হয়। সিএম যোগ করি, সিএম রেখা এম বিন্দুতে এই দর্পণের উপর একটি লম্ব অঙ্কিত হলো। এবার কি করব, আমরা প্রমাণে যাব। যেই কথাগুলো বললাম, এই প্রমাণ করতে গেলে তোমাকে এই কথাগুলো লিখতে হবে। তারপরে দেখো, প্রমাণ করতে গেলে এই বর্ণনাটা দেওয়ার পর প্রমাণ করতে গেলে দেখো, আমরা প্রতিফলনের দুটো সূত্র শিখেছি। তার মধ্যে একটি সূত্র ছিল আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। কোনো দর্পণের আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। তাহলে এই যে আলোক রশ্মি, এটা অভিলম্ব, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। তাহলে এই যে কোণটা তৈরি হলো, এটা কি আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমরা লিখতে পারি প্রতিফলনের সূত্রানুসারে কোণ এ এম সি সমান কি কোণ, এফ এম সি অথবা সিএমএফ, সিএমএফ। এই কোণ সমান এই কোণ প্রতিফলনের সূত্রানুসারে, যেহেতু এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। তাহলে আমাদের এটুকু হয়ে গেল। এরপর দেখো, যেহেতু এএম এবং সিপি, আবার যেহেতু এএম এই রেখা কার সমান্তরাল, এএম এবং সিপি সমান্তরাল রেখা, তাহলে এএম সমান্তরাল সিপি এবং সিএম কি এদের ছেদক, সিএম এদের ছেদক। তাহলে এই দুটো সমান্তরাল রেখা, এটা তাদের ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর কি কোণ, একান্তর কোণ। তাহলে আমরা জানি একান্তর কোণগুলো পরস্পর সমান, সুতরাং বলতে পারি কোণ এ এম সি সমান হচ্ছে এ এম সি সমান হচ্ছে এম সি এফ, এম সি এফ। কেন একান্তর কোণ বলে,
একান্তর কোণ বলে। এখন যদি এটা আমরা 1 নং সমীকরণ দেই, এটাকে 2 নং সমীকরণ দেই, তাহলে আমরা বলতে পারি সমীকরণ 1 ও 2 হতে পাই এ কোণ এএমসি সমান সিএমএফ, আবার এএমসি সমান এমসিএফ। যদি এই দুটো সমান হয় নিশ্চয়ই সমান চিহ্নের ওই পাশের কোণ দুটো সমান, তাহলে সরাসরি লিখতে পারি সিএমএফ সমান সমান কোণ এমসিএফ। তাহলে সিএমএফ এই কোণ এবং এমসিএফ এই দুটো কোণ সমান। যদি দুটো কোণ সমান হয় তাহলে দেখো এমসিএফ এটা একটা ত্রিভুজ নির্দেশ করছে, যেই ত্রিভুজের এই দুটো কোণ সমান। কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হলে আমরা বলতে পারি যে দুটি কোণ সমান হলে এই ত্রিভুজের বিপরীত বাহু দুটোও সমান হবে, তাই না? যদি কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হয় তাহলে এটা এই যে দুটো কোণ সমান হবে এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিএফ, আবার এই কোণের বিপরীত বাহু হচ্ছে এমএফ আর সিএফ। তাহলে এই বাহু দুটোও সমান হবে। তাহলে যেহেতু এই দুটো কোণ সমান, সুতরাং ত্রিভুজ সিএমএফ এর সিএফ বাহু দুটো সমান, তাহলে এত একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ যার সিএফ বাহু সিএফ সমান সমান বাহু এমএফ। কেন? যেহেতু সমদ্বিবাহুর সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে সিএফ সমান এমএফ, সিএফ সমান এমএফ। এখন যদি আমরা এম বিন্দুটা এখানে না নিয়ে একদম আরো কাছে, দর্পণে একদম পি বিন্দুর ঠিক খুব কাছে নিয়ে নিতাম, অর্থাৎ যদি পি এম বিন্দু যদি এম বিন্দু পি বিন্দুর খুব নিকটবর্তী হয় তবে যদি এম বিন্দুটা পি বিন্দুটার খুব নিকটবর্তী হয়, অর্থাৎ আমি এখানে না নিয়ে আলোক রশ্মিটা আরো নিচে করতে করতে এবং একদম পি বিন্দুর কাছাকাছি নিয়ে আসি, তখন কি হবে? এমএফটা দেখো, এমএফটা এখান থেকে কমতে একদম এই ছুঁই হয়ে যাবে না? তখন এমএফ যে কথা পিএফ একই কথা হয়ে যাবে। তাহলে যদি নিকটবর্তী হয় তাহলে এমএফ সমান পিএফ হবে। সুতরাং সিএফ তখন এম বিন্দু পি বিন্দুর খুব নিকটবর্তী হয়, তবে এমএফ সমান পিএফ হবে এবং সিএফ সমান পিএফ হবে। সিএফ সমান পিএফ, তাহলে আমরা বলতে পারি না এফ বিন্দুটা সিপি রেখার ঠিক মধ্যবিন্দুতে অবস্থিত। সুতরাং এফ বিন্দু সিপি রেখার মধ্যবিন্দু। নির্দেশ করে, অর্থাৎ
যদি এফ বিন্দুটা সিপি রেখার মধ্যবিন্দু হয় তাহলে আমরা বলতে পারি পিএফ সমান সিপি এর অর্ধেক, অথবা আমরা বলতে পারি পিএফ সমান হচ্ছে সিপি সমান হচ্ছে পিএফ আরও পিএফ, অর্থাৎ 2PF। তো সহজভাবে বলি পিএফ, যেহেতু এফটা এই দুটার মাঝখানে আছে তাহলে এইটুক হচ্ছে পুরা দূরত্বটা ঠিক অর্ধেক, তাহলে পিএফ সমান হচ্ছে হাফ সিপি। আমরা জানি পিএফকে আমরা ফোকাস দূরত্ব বলি, যাকে এফ দ্বারা প্রকাশ করি। সুতরাং দর্পণের ফোকাস দূরত্ব এফ সমান সমান হাফ আর। আরটা কি? দর্পণের বক্রতার ব্যাসার্ধ। আরটা কার সমান? সিপি সমান সমান আর দর্পণের বক্রতার ব্যাসার্ধ। এই আমার হয়ে গেল প্রমাণ। তোমাদের বইয়ে 225 এবং 26 পৃষ্ঠায় এই প্রমাণটা আছে, কিন্তু একটু ভিন্ন রকমভাবে। সেটা কেমন? ওইখানে যে দর্পণটা ব্যবহার করা হয়েছে সেটা উত্তল দর্পণ, আমরা ব্যবহার করলাম অবতল দর্পণ। তোমাদের কি করতে হবে? তোমরা উত্তল দর্পণটাও শিখবে, অবতল দর্পণটাও শিখবে। যেহেতু এটা বইয়ে নেই সেজন্য আমি এটা তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো পরীক্ষায় কিন্তু আসে। এইখান থেকে প্রশ্ন এমনভাবে হতে পারে, যদি সৃজনশীল প্রশ্নে গ অথবা ঘ এই প্রশ্নে আসে, তাহলে একটা দর্পণ দিয়ে বলে দিল যে ধরো ওই দর্পণের ফোকাস দূরত্বটা দিয়ে দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাহলে রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও যে, বা চিত্র অঙ্কন করে প্রমাণ করো যে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হবে। তাহলে তখন তোমাকে কি করতে হবে? এই পর্যন্ত প্রমাণ করে, যেহেতু এই পিএফ সমান 30, পিএফ মানে বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে সিপিটা কত হবে? তখন এই 2টাকে যদি এই পাশে নিয়ে আসো, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ সমান 2PF, তাহলে 15 × 2 সমান কত? 30 সেন্টিমিটার। এইটুকু প্রমাণ করে তারপর দেখাতে হবে। আর যদি ওইভাবে সরাসরি এরকম প্রমাণ আসে তাহলে তো সরাসরি পারবে। প্রশ্ন কিন্তু এখান থেকে, এই অধ্যায় থেকে অনেকভাবে প্রশ্ন করা যায়। আবার কখনো কখনো খুব সহজ প্রশ্ন আসে। সেটা কেমন? একটা অঙ্ক আসে, এত প্রমাণ কিছু করতে বলে না, জাস্ট বলে যে একটা দর্পণে, গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, এর বক্রতার ব্যাসার্ধ কত হবে। তখন কি করতে হবে? তুমি শুধুমাত্র এই সূত্রটা লিখে, আমরা জানি এফ সমান হাফ আর বা আর সমান 2F, দেয়া আছে এফ সমান, অর্থাৎ ফোকাস দূরত্ব সমান 15 সেন্টিমিটার, সুতরাং আর সমান 2 × 15 সমান 30 সেন্টিমিটার। বাস হয়ে গেল অঙ্ক। এখানে তুমি 3 এ 3 পেয়ে যাবে, ছোট্ট একটা অঙ্ক করে। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো তোমরা আজকের ক্লাসে যা করলাম সেটা অবশ্যই ভালো করে শিখবে, এবং তোমাদের আগামী ক্লাসের HW থাকলো, এই যে এই প্রমাণটা শিখছো, এই প্রমাণটা HW থাকলো। এটা তোমরা HW করে আমাদের এই ক্লাসের কমেন্টসে সুন্দর করে জমা দিয়ে দাও। আর বাসায় অবশ্যই ভালো করে পড়াশোনা করো। তোমাদের এসএসসি পরীক্ষা কখন হবে, আদৌ হবে কি না, পরীক্ষা কত নাম্বারে হবে, অ্যাসাইনমেন্ট হবে না, আর সরাসরি পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা হবে, সেগুলো চিন্তা ভুলে যাও। কারণ কি, যাই হোক না কেন, যদি পরীক্ষা নাও হয়, তোমাকে তো উচ্চ মাধ্যমিকে যেতে হবে, সেখানে তোমাকে এই অধ্যায়গুলোর বিস্তারিত অংশ পড়তে হবে। তোমার যদি এখানকার অধ্যায়গুলোতে গ্যাপ থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তখন তুমি উচ্চ মাধ্যমিকে যে খুব প্রবলেমে পড়ে যাবে। সেই কারণে পরীক্ষা হোক বা না হোক, তোমাকে শিখতে হবে। তোমরা এগুলো বাসায় পড়ো, বাসায় চিত্রগুলো অবশ্যই খুব ভালো করে আঁকার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে এই চিত্র আঁকার আরও কিছু টেকনিক আমি তোমাদের শিখিয়ে দেব। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। খুদা হাফেজ।